নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেক এই সফরে আপনাদের স্বাগত। কবি কালিদাস যে গাছের ডালে বসেছিলেন সেই ডালটাকেই কাটছিলেন, এই গল্প আমরা সবাই জানি। উজ্জয়িনীর কালিদাস জানতেন না যে সেই ডালে বসে সেই ডালটি কাটলে পড়ে যেতে হবে, কিন্তু কলকাতার কালিদাসরা, অনেকে বলছেন শাসক দলের অত্যন্ত প্রভাবশালী একাংশ দলের মধ্যে সাবোটাজ করছে। মদন মিত্রের গ্রেফতারের পর আদালতের ভেতরে এবং বাইরে যা হলো, তৃণমূলের একাংশই মনে করছেন অত্যন্ত প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের একটা অংশই আসলে মদন মিত্র যাতে জামিন না পান তার জন্য সুপরিকল্পিত চক্রান্ত করেছেন। চমকে উঠলেন তো? রাজনীতিতে বোধহয় সবই সম্ভব, অন্তত যারা এই কথা বলছেন তারা যুক্তিও দিচ্ছেন। আমাদের আজকের বিতর্কের বিষয়, ময়দানে মমতার নামা নিয়ে প্রশ্ন, উপলক্ষ মদন, লক্ষ্য কি ভিন্ন? আলোচনার জন্য আমার একদিকে আছেন অরুণাভ ঘোষ, আইনজীবী এবং কংগ্রেস নেতা, আছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, আছেন সুচারু হালদার, প্রাক্তন তৃণমূল সাংসদ, সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। আবার অন্যদিকে আছেন ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি, আছেন বিজেপি নেতা তথাগত রায় এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। আমি শুরুটা যে দিয়ে করলাম, সিবিআইয়ের আইনজীবীকে মদন মিত্রকে যেদিন আদালতে তোলা হলো বলতেই দেয়া হলো না। যদি আর্গুমেন্ট না হয়, স্বাভাবিকভাবেই কাউন্টার আর্গুমেন্টের কোনো জায়গায় নেই। মদন মিত্রের যিনি আইনজীবী ছিলেন তিনি বলার সুযোগই পেলেন না যে সিবিআইয়ের আইনজীবীর যুক্তিগুলো ভুল। বিচারককে কিসের ভিত্তিতে জামিন দেবেন অথবা দেবেন না তা ঠিক করতে হলো? কেস ডায়েরির ভিত্তিতে। কেস ডায়েরি কারা বানিয়েছে? সিবিআই। অনেকেই মনে করছেন যে সেদিন হইচই করে আদালতে কারুর কথা শুনতে না নিয়ে কার্যত শুনানি ভেস্তে দিয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ যা করলেন সেটা মদন মিত্রের বিরুদ্ধে গেল, তিনি জামিন পেলেন না এবং যাতে জামিন না পান সেই ব্যবস্থা করা হয়েছিল সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে। দেখুন, মিটিং, মিছিল, স্লোগান, ভাষণ। মদন মিত্র গ্রেফতার হওয়ার পরই পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা একটাই, সারদা কেলেঙ্কারিতে ধৃত পরিবহন মন্ত্রীর পাশে তিনি রয়েছেন। কিন্তু বিরোধীদের প্রশ্ন, প্রকাশ্যে পাশে থাকার বার্তা দিলেও নেত্রী কি সত্যিই চান মদন মিত্র দ্রুত জামিন পান? মুখে পাশে থাকার কথা বললেও তিনি নিজেই মদনের বেরোনোর পথ কৌশলে কঠিন করে দিচ্ছেন না তো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা সিবিআই এর বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করে চলেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। আদালত চত্বরে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। ধৃত মন্ত্রীর গাড়ি আটকানো হচ্ছে, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে। তৃণমূলী আইনজীবীদের হই হট্টগোলের জেরে সিবিআই কৌশলী আদালতে তাঁর বক্তব্যটুকুও রাখতে পারেননি। এসবের ফলে আখেরে মদন মিত্রর জামিনের সম্ভাবনাই আরও বিঘ্নিত হতে পারে বলে মত বিরোধীদের। আইনজীবী মহলের একাংশও বলছেন, কারো জামিনের আবেদনের শুনানির ক্ষেত্রে সাধারণত প্রথমে সওয়াল করেন তদন্তকারী সংস্থার আইনজীবীরা, তারপর অভিযুক্ত পক্ষের আইনজীবী নিজের বক্তব্য পেশ করেন। দুপক্ষের সওয়াল শুনে নির্দেশ দেন বিচারক। কিন্তু এক্ষেত্রে তো তৃণমূলপন্থী আইনজীবীদের বাধায় আদালতে বক্তব্যই পেশ করতে পারছেন না সিবিআই এর আইনজীবী। আর সিবিআই যদি আদালতে পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ স্পষ্টভাবে তুলে ধরতে না পারে, তাহলে মদন মিত্রর আইনজীবীরা তার পাল্টা যুক্তি সাজাবেন কিভাবে জোরালো সওয়াল করবেন মন্ত্রীর জামিনের সপক্ষে? আইনজীবীদের অনেকেরই দাবি, এই পরিস্থিতিতে শুধুমাত্র কেস ডায়েরি দেখেই মদন মিত্রর জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন বিচারক, যে কেস ডায়েরি সিবিআই এরই তৈরি করা। আর এমনটা হলে আখেরে কি মন্ত্রীরই ক্ষতি নয়? রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ, যিনি কিনা নিজে আবার এলএলবি ডিগ্রি প্রাপ্ত, তাঁর তো এসব জানারই কথা। তাহলে কেন তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কেন বিরত করছেন না দলীয় কর্মীদের? তবে কি মদন মিত্রর হয়ে পথে নামা, তার পাশে দাঁড়ানোর বার্তা, এসবই কৌশল? আসলে মন্ত্রীর দ্রুত জামিনের পথে বাঁধা হত্যার দলনেত্রী? প্রশ্ন তুলছে বিরোধীরা। এবিপি আনন্দ। অরুণাবদা, একটা বাক্য, শুধু একটা বাক্য সিবিআইয়ের আইনজীবী বলতে পেরেছিলেন, ইট ইজ ক্যাটেগরিক্যালি স্টেটেড ইন দ্য কেস ডায়েরি। তারপর আর কিচ্ছু শোনা যায়নি, তাই কিছু বলতে দেওয়া হয়নি। ইচ্ছাকৃত এটা মদনের বিরুদ্ধে প্রথমত যাবে যে ভিতরে যদি এত ডেঞ্জারাস হয়, তা বাইরে এলে কি করবে? জেনারেলি মানে কোর্টের মধ্যে বিচারপতিও ভয় পেয়ে গেছেন এরম মানে অ্যাগ্রেসিভ এ দেখি, 100 জন লয়ার ঝান্ডা বাজা, এবং মন্ত্রীর নিরাপত্তাও তো প্রতি মুহূর্তে বিঘ্নিত হয়েছে। আমি বলছি যে এর চেয়ে বড় জিনিস দেখো যেটা ক্ষতি করছে, ধরো উল্টো দিকের আইনজীবী সিবিআই বলে, দেখুন ভিতরেই এই অবস্থা, এ লোকটা বাইরে গেলে তো অসুবিধা করে দেবে। হ্যাঁ, মানে হি সো পাওয়ারফুল, ভিতর থেকে এসে কন্ট্রোল করছে, আলিপুর কোর্টের বাইরেটা তছনছ করে দিচ্ছে, এজলাস কন্ট্রোল করছে, বিচারপতিকে বলতে দিচ্ছে না। এই লোক যদি বাইরে যায়, তথ্য প্রমাণ লোপ করতে, ফিয়ার কমপ্লেক্স, হ্যাঁ, তো এখানে কি হবে? আসলে আমি
কি জানো তো, এ তো আর কি বলবো, আজকে তোমাদের এই মিছিল ফিছিল কি করছে, এ তো সে একটা আমাদের ছোটবেলায় না উত্তর কলকাতায় থাকতাম জানো, একজন এসে বলে যে আমিও স্বাধীনতা সংগ্রামী। কেন বলো, আমি একজন সাহেবের বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ছিলাম, হ্যাঁ ম্যামের গাউন, মানে ম্যাম সাহেবের গাউন, তো আমিও স্বাধীনতা সংগ্রামী 2 বছর জেল খাটছি। এরা এই যে কে করছে, মদনকে সংগ্রামী বানিয়ে দিচ্ছে, এটা মানে কোন লেভেলে বাঙালি পৌঁছচ্ছে, কোন লেভেলে ভাবো তো, যে একজন ধরা পড়েছে, মেবি হি ইজ ইনোসেন্ট, কিন্তু আমি সেটাকে জাস্টিফাই করছি যে কেন্দ্রের চক্রান্ত দেখিয়ে দেখিয়ে, কিসের চক্রান্ত, কয়েকটা প্রশ্ন দেখিয়েছে, ভাই আপনার কি উত্তর বলুন। দেখো এই ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের আছে যে ওই মানে ওই আইনটা কি, ওই প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট, প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে সবসময় এটা করা হয় যে মশাই আপনার ডিসপ্রপোর্শনেটে জয়ললিতাকে বলেছে, এটা একটু প্রমাণ করুন, জাস্টিফাই করুন। এই তো ছোট ছোট জিনিস করেছে। এবার ধরো কালকে বিচারপতি যদি হয়, কালকে আবার মদন মিত্রকে নিয়ে আসবে, সিম্পল বিচারপতিকে বলতে হবে যে আমি দেখলাম যে তদন্ত একদম এগোয়নি বা কিছুই করেনি, বা তদন্ত শেষ হয়ে গেছে, তদন্তের আর কিছু রইল না, তাহলেই বিচারপতি জামিনটা দিতে পারেন। এখন সবচেয়ে আমি যদি অশোক মুখার্জি, ভগবতী দা জানেন, খুব ভালো লয়ার, রিয়েলি গুড লয়ার, কিন্তু বলবে কি, সে তো শোনেইনি, সে শুনছে হাততালি, তো শুনতে পাচ্ছে না, শুনতেই পায়নি, বলতেও পারলো না কি। এবং সিবিআই মিয়ারলি ওই কাগজটা, তুমি যেটা বললে, কাগজটা হাতে ধরিয়ে দিল, ডিফেন্সে কিছু বলতে পারলো না তার লয়ার। মদনের কি হলো, বেলটা হলো না। আর বেল এক্ষেত্রে অসম্ভব, কারণ ওকে বেল দিলে সৃঞ্জয় থেকে আরম্ভ করে কোনো লোক নেই তারা এসে হাইকোর্টে বলবে যে ও বেল পেয়েছে আমি কেন পাবো না। ডিসক্রিমিনেশন এক। 2 হলো বলবে ভাই ও কি মন্ত্রী বলে ছাড়া পেলো আর আমি সাধারণ লোক বলে ছাড়া পাবো না, কেন? কেন মন্ত্রীর ইনফ্লুয়েন্স বাইরে বেরোলো সবচেয়ে বেশি, সে কন্ট্রোল করতে পারে প্রত্যেকটা এভিডেন্স, সাক্ষ্যদের ভয় দেখাতে পারে। আর আমি একজন সাধারণ লোক, আমি তো অলরেডি কুণাল ঘোষ হয়ে গেছি, আমার কথা কে শুনবে? দিস ইজ আ ভেরি ব্যাড ট্রেন্ড ফর দি গভর্নমেন্ট। আমি ভগবতী প্রসাদ বাবুর কাছে যাব। ভগবতী প্রসাদ বাবু, আপনার মনে থাকবে যে লোকসভা ভোটের ঠিক আগে 6 জন আইপিএস অফিসারকে ইলেকশন কমিশন বদলি করেছিল। নবান্নে বসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একজনকেও আমি বদলি করব না, একেবারে। প্রতিপক্ষ অনুষ্ঠান হচ্ছিল, আপনি আমায় বললেন, সরাসরি সেই অনুষ্ঠানে যোগ দিলেন যে কেন্দ্র সরকার এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, কারণ ল অ্যান্ড অর্ডার বোধে কিছু নেই, রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। আপনি আমায় বলুন যে একজন অ্যাকিউজডকে আদালতে ঢোকা বেরোনো, সিবিআইয়ের বারবার গতিরোধ করা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, অন্যান্যরা যাদের কোর্টে তোলা হচ্ছিল ভাঙচুর হয়েছে, এবং মদন মিত্রের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এটা নিয়েও কোনো সংশয় নেই। ওই ভিড়ের মধ্যে কেউ ঢুকে সেই পরিস্থিতির সুযোগ নিতেই পারত। তো কি বলবেন, কালকে আবার তোলা হবে, কোথাও কি সেই দিনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল? আঙুল দিয়ে বিপজ্জনক আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন জবাব পাচ্ছি না, হোয়াই 144 ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দ্য কোর্ট? অত হাজার শয়ে লোক ঢুকেছে, কালকেও 144 ডিক্লেয়ার করা উচিত। একটা হচ্ছে সল্টলেকে, আর একটা হচ্ছে কোর্ট চত্বরে। এখনো পর্যন্ত আমরা এটা নিয়ে লেখালেখি করছি, বলেছি, কিন্তু এখনো পর্যন্ত হোয়াই নট? কারণ সেখানে মদন বাবুর সিকিউরিটি, সেকেন্ড থিং হচ্ছে বিচারপতি লয়ার্স, এবং 2 নম্বর হচ্ছে কিছু লয়ার, পেড লয়ার, জানি না তারা কারা, তারা এসে হই হল্লা করবে, দে উইল প্রিভেন্ট দি জাজ টু হিয়ার and to take a decision in accordance with law. তাহলে এটা interfering with the courts of justice হয়ে যাচ্ছে। আর সেকেন্ড থিং হচ্ছে দিস অলসো অ্যামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এবং 2 নম্বর যে ম্যাটারটা সুপ্রিম কোর্টে যায়, হ্যাঁ সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্টে যদি যায় ঘটনাটা, যে এইসব জিনিসগুলো দেখানো হয়, তাহলে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি তো লার্নেড লয়ার্স হু অ্যাপিয়ার্স অ্যান্ড ক্রিয়েটেড এ সিন, তাদের কাছে বলবে বার কাউন্সিল করো, ওদের হেন করো, তানে করো, ক্রিমিনাল প্রসিডিংস করো, কন্টেম্প করো, তাদের ভয়াবহ হবে। তারা যে করলো, তারা ছেলে মানুষ না বা লেম্যান না, জানে না পরিণতি কি হবে, কিন্তু দে আর they know the consequence করে ওদের যা করছে সেটা তো আদালতের মধ্যে মদন মিত্র জিন্দাবাদ স্লোগান হচ্ছে, এবং সেই আওয়াজে কোনো কিছু না। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে।
একটা ছোট্ট জিনিস আপনাকে জানতে চাইবো, 144 ধারার কথা বলছেন, পারুইতেও তো 144 ধারা ছিল, পুলিশ দাঁড়িয়ে দেখেছে, দোকেনি, এবং পারুইতে 3 জন মানুষ মারা গেছে, পুলিশ তখন চা এবং মুড়ি খাচ্ছে। মানে আমি বলছি যে 144 ধারা জারি করে আমাদের রাজ্যে কিছু কন্ট্রোল পাওয়া যায়। দ্যাট ডিপেন্ডস অন পুলিশ। পুলিশ যদি ইনঅ্যাকশন হয় 144 ইনঅ্যাকশন থাকবে, আর পুলিশ যদি ইনঅ্যাকশন না হয় তাহলে 144 না থাকলেও দে ক্যান টেক অ্যাকশন। আপনাকে এই যে কন্টেম্প তো দু রকমের হয়, লোয়ার কোর্টের জুডিশিয়ারি যদি কন্টেম্প হয় হাইকোর্টে রেফার করবে, হাইকোর্টে যা সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, আমার অপমান হয়েছে, সে হয়তো ভয় করলো না। হাইকোর্টেরও কি দায়িত্ব নেই যে সুমোটো? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর্টিকেল 141 কন্টেম্প অফ কোর্ট অ্যাক্ট বলে দিয়েছে যে হাইকোর্টের ডিউটি টু ক্যারি আউট দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট। আমি অন্য সেন্সে বলছি, যদি বিচারপতি বিচার পদ্ধতি আটকায়, কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট তো হাইকোর্ট নিজে থেকে নিতে পারে, যেটা কুচবিহারের ক্ষেত্রে নিয়ে ডিজিকে 6 মাসের জেল দিয়েছে, সেটা সুপ্রিম কোর্টে পাওয়ার আছে, কিন্তু মুশকিল হচ্ছে কে পড়ে আর কে বোঝে। আমি তথাগতদার কাছে যাব, কিন্তু তার আগে দেখাতে চাইবো আরেকটা মত রয়েছে, সেটা হচ্ছে এই যে রাস্তায় নামানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের, রেল রোকো হচ্ছে, রাস্তার অবরোধ হচ্ছে, যে বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সময় থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় অবধি বারবার ব্যক্তিগতভাবে জনসভায় এবং নানা সাক্ষাৎকারে যেগুলোর বিরোধিতা করেছেন, বলেছেন যে তার রাজনৈতিক দল কোনোদিন সে রাস্তায় হাঁটবে না, অথচ সেটা হচ্ছে। অনেকে বলছেন পরিকল্পিত উদ্দেশ্য এই যে যেখানে দুর্নীতির অভিযোগে শাসক দলের গলা পর্যন্ত ডুবে গেছে, সেখানে চাওয়া হচ্ছে যে রাজ্যের প্রশাসনিক অবস্থা খুব খারাপ, আইন শৃঙ্খলা ভালো নয়, এইটা প্রমাণ করে রাজ্য সরকারের তরফেও যদি কোনোভাবে কেন্দ্র সরকারকে প্ররোচিত করা যায়, রাষ্ট্রপতি শাসন জারি করায়, তাহলে দুর্নীতির অভিযোগটা নিচে চলে যাবে, সারফেসে যেটা চলে আসবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অগণতান্ত্রিক উপায়ে কেন্দ্রের সরকার ফেলে দিল, শহীদের মর্যাদা পাবেন তৃণমূল নেত্রী। সেইটাই কি আখেরে চাওয়া হচ্ছে? দেখুন, দফায় দফায় বিক্ষোভ, অবরোধ, মিছিল, নৈরাজ্য। সিবিআইকে বাধা, পুলিশকে বাধা, সংবাদ মাধ্যমকে বাধা, এমনকি আদালতের ভেতরে সিবিআই আইনজীবীকে পর্যন্ত কথা বলতে বাধা। রাজনৈতিকভাবে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে কেন? সিবিআই কর্তৃপক্ষ জবাব দাও। সারদা কাণ্ডে মদন মিত্রর গ্রেফতারির পর থেকে এটাই এখন রাজ্যের ছবি, নেতৃত্বে তৃণমূল। বিরোধীদের দাবি এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত কৌশল। তিনি চাইছেন রাজ্য জুড়ে অরাজকতা তৈরি হোক, আর এসবের জেরেই যদি কেন্দ্র 356 ধারা প্রয়োগ করে, তাহলেই সারদার অস্বস্তি ছেড়ে ফেলে মানুষের সহানুভূতি কুড়িয়ে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন তৃণমূল নেত্রী। বিরোধীদের দাবি এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠুক। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এই দাবিতে সরব হোক বিরোধীরা। কেন্দ্রের হস্তক্ষেপের দাবি উঠুক, যে কারণে একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল অবরোধ, কাজের দিনে মিছিল, এসবের ঘোর বিরোধিতা করতেন, এখন তাঁর দলই সেই সব বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে। রাস্তা বন্ধ, বয়কট, এইগুলো বন্ধ করবেন কি করে? কি ব্যবস্থা নেবেন? অবরোধ, দেখুন রেল নিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বেআইনি। আপনি রেল বাজেটে একটা পুরস্কারও ঘোষণা করেছেন যে হ্যাঁ, যারা করবে না তাদের, সেই রাজ্যকে যে করবে আইনের মতো ব্যবস্থা নেবে। আইনটাকে একটু স্ট্রং করতে হবে এইসব ব্যাপারে, কারণ পাবলিককে কষ্ট দিয়ে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য পাবলিককে কষ্ট দেবে, এটা হবে। আর এই প্রেক্ষাপটেই যদি শেষ পর্যন্ত কেন্দ্র 356 ধারা প্রয়োগ করে, তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সাধন হয়ে যাবে বলে দাবি বিরোধীদের। কিন্তু এমনটা কেন মনে হচ্ছে তাদের? বিরোধীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যতই আক্রমণাত্মক হন না কেন, তার আচরণে পরিষ্কার সারদা কাণ্ডে মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পর তিনি শঙ্কিত। তিনি বুঝতে পারছেন সততার ভাবমূর্তিতে জোরালো ধাক্কা লেগেছে, তাই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন, এমনকি আদালত নিয়েও প্রশ্ন তুলছেন। বিরোধীদের দাবি, অতীতে মমতা যখনই বেকায়দায় পড়েছেন তখন জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন, বারবার মন্ত্রিত্ব ছেড়ে বেরিয়ে এসে দেখানোর চেষ্টা করেছেন তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, তাই তাঁর ওপর আঘাত নেমে আসে।
লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের ডিএম-এসপি বদলির নির্দেশ প্রাথমিকভাবে না মানার সিদ্ধান্ত নিয়ে রাজ্যে প্রশাসনিক সংকট তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। সে সময়ও আইনজ্ঞদের একাংশ বলেছিলেন এমনটা হলে রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের পরিস্থিতি তৈরি হতে পারে। যদি কেউ বলে ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তটা আমরা মানব না, তাহলে নিশ্চয়ই একটা সাংবিধানিক সংকট আসবে, যেটা ভারতবর্ষের ইতিহাসে হয়নি। বিরোধীদের দাবি ঠিক একইভাবে এখন যদি রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হওয়ার যুক্তিতে কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারির পথে হাঁটে, তাহলেই জনগণের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন তাকে সরাতে মিলিত ষড়যন্ত্র করা হয়েছে। সেক্ষেত্রে সারদা কেলেঙ্কারি বিষয়টি চাপা পড়ে যাবে। কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ এনে মানুষের সহানুভূতি কুড়িয়ে ফের একবার ভোটে জেতার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই রাজ্য জুড়ে এই পরিকল্পিত নৈরাজ্য বলে দাবি বিরোধীদের। এবিপি আনন্দ। তথাগত আপনার কাছে আসবো। ৩৫৬ ধারা জারি বা রাষ্ট্রপতির শাসন পরিকল্পিত নৈরাজ্য সেই জন্য সৃষ্টি, এটাও একটা মত। হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটছে এখন সেটার পরিপ্রেক্ষিতে মানুষ মানে বিভিন্ন জায়গায় দুটো মত ব্যক্ত করছেন শুনেছি। তার মধ্যে একটা হলো যে মমতা সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে গেছেন, সম্বিত হারিয়ে ফেলেছেন, জানেন না কি করবেন। মূল কারণ হচ্ছে ভয়। ভয় হচ্ছে মদন এবং মুকুল তো এখনো ঢোকেনি, তত বলা উচিত না, কিন্তু ঢুকবো করছে। কিন্তু যারা অলরেডি ঢুকে গেছে, মদন এবং টুম্পাই, এরা যদি জেরার মুখে এমন কিছু বলে ফেলে যেটা তার সততার প্রতিমূর্তিতে খুব মারাত্মক আঘাত হানবে, তাহলে তো তিনি একেবারে মানে ভীষণ অবস্থায় পড়ে যাবেন। এই ভয়ের চোটে উনি দিশেহারা হয়ে গেছেন, এটা একটা মত। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। দ্বিতীয় মতটা হচ্ছে যেটা তুমি বললে, অর্থাৎ উনি চেষ্টা করছেন এরকম একটা পরিস্থিতি তৈরি করা যাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় ৩৫৬ ধারা জারি করতে, তাতে উনি শহীদের মর্যাদা পাবেন এবং এই ভূমিকাটা উনি খুব ভালোভাবে পালন করতে পারেন। মুখ্যমন্ত্রীর ভূমিকা কিভাবে পালন করেছেন সেটা রাজ্যের জনগণ বিচার করবে। আমার মতে উনি মানে জঘন্য বললেও কোনো অত্যুক্তি হয় না ওর ভূমিকা পালনটা, কিন্তু শহীদের ভূমিকা, বিরোধীর ভূমিকা, অ্যাজিটেটরের ভূমিকা, এই সমস্ত ভূমিকা উনি খুব ভালো পালন করতে পারেন। অতএব তিনি নিজেকে ওই জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছেন কিনা এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে যেটা তুমি বলনি, সেটা হলো যে ৩৫৬ ধারায় যদি হয় তাহলে সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। ৩৫৬ ধারা প্রয়োগ করে যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করে তাহলে সেটা রাজনৈতিক প্রক্রিয়া, সেটা রাস্তায় নেমে আটকানোর চেষ্টা করা যেতে পারে। কিন্তু মদন মিত্রর বিরুদ্ধে যেটা হচ্ছে সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা তো নড়বে না। সুপ্রিম কোর্টের আদেশে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের আদেশ যদি বাদও দিই তাহলেও সেটা একজন মানে যে একজন জেলা ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল জেলা জজ বা অ্যাডিশনাল জেলা জজ পর্যায়ের একজন বিচারক যেটা করছেন সেটা তো হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। যতই আদালত চত্বরে গন্ডগোল হোক না কেন ওর জামিনটা হবে কি করে? কারণ যদি জজ বক্তব্য শুনতে না পারেন তাহলে তো স্থিতাবস্থা বজায় থাকবে। জজ যদি ভয় পান তাহলে অবশ্য উচ্চতর আদালতে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। অথবা যদি হাইকোর্টে গিয়ে এই আবেদন করা হয় যে এই রাজ্যে বা এই আদালতে বিচার ব্যবস্থা চালানো যাচ্ছে না, তাহলে গুজরাট থেকে যেমনি অন্য রাজ্যে কর্ণাটকে নিয়ে যাওয়া, অন্য রাজ্যে নিয়ে যাওয়া যেতে পারে। এগুলো যে মমতা জানেন না তা নয়, এই যে এই সম্ভাবনাগুলো যে আছে এগুলো যে মমতা জানেন না তা নয়। তা সত্ত্বেও উনি কেন এরকম করছেন ওর তো আচরণের কারণ সবসময় বোঝা যায় না, কিন্তু দিশেহারা হয়ে গেছেন, সম্পূর্ণ সম্বিত হারিয়ে ফেলেছেন, চেতনা হারিয়ে ফেলেছেন। সেটা কারণ বলছে বলছে বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়েছো না, বসে থাকলেই যে ভাবছে লোকে, বসে থাকলেই যে তিনি আসবেন এমন তো কোনো কথা নেই। সিবিআই নাকি গাইছে গান। হ্যাঁ,
ফাইন। হ্যাঁ, আমি দর্শকদের দেখাতে চাইবো যে সিবিআই এর উদ্দেশ্যে এক নয় একাধিক রাজনৈতিক অভিযোগ আনা হচ্ছে, সিবিআই এর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু পাশাপাশি এমন কিছু তথ্য দেয়া হচ্ছে একেবারে মঞ্চের ওপর থেকে যে তথ্যগুলো সম্পূর্ণ অসত্য, বলতে কোনো বাধা নেই, মিথ্যে তথ্য অবধি পরিবেশন করা হচ্ছে রাজনৈতিক মোড়কে। দেখুন, মদন মিত্র গ্রেফতারির পর সিবিআইকে আক্রমণ করতে গিয়ে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজ্ঞদের একাংশ। সিবিআইকে আক্রমণ করতে গিয়ে শুক্রবার নবান্নয় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী টেনে আনেন আদালতের প্রসঙ্গ। এটা নয় যে বাইরের কোর্ট, ওটা তো সিবিআই এর ধামাধরা কোর্ট, সিবিআই তৈরি করা, তো এখানে জাস্টিস মানুষ পাবে কোত্থেকে? কিন্তু মুখ্যমন্ত্রী এই দাবি করলেও আসলটা হলো মদন মিত্রর মামলার শুনানি সিবিআই আদালতে চলছে না, মামলার শুনানি চলছে আলিপুর এসিজেএম আদালতে। এসিজেএম আদালতের বিচারক নিয়োগের সঙ্গে সিবিআই এর কোনো সম্পর্ক নেই, নির্দিষ্ট পদ্ধতি মেনেই বিচারক নিযুক্ত হন। সিবিআই ইনভেস্টিগেশন করছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং যে কোর্টে সিবিআই যারা বিভিন্ন অভিযুক্তদের পেশ করছে সেগুলো সাধারণ কোর্ট, সেগুলো সিবিআই কোর্ট নয়। আইনজ্ঞদের বক্তব্য, যদি মামলা কখনো সিবিআই আদালতে যায়ও তাহলেও ধোপে টিকবে না মুখ্যমন্ত্রীর অভিযোগ, কারণ নামে সিবিআই আদালত হলেও তার বিচারকও কখনোই সিবিআই নিযুক্ত করে না। চার্জশিট যদি এক্ষেত্রে পরে হয় তাহলে সেই পুরো ব্যাপারটা যে কোর্টে চলে যাবে সেটা সিবিআই ডেজিগনেটেড কোর্ট, সেইটা ঠিক করে হাইকোর্ট। কোন কোর্টে সিবিআই এর মামলা শোনার ক্ষমতা থাকবে না থাকবে সেটা হাইকোর্ট ঠিক করে, সিবিআই ঠিক করে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ শুধু ভিত্তিহীনই নয়, আদালত সম্পর্কে তিনি যে কথা বলেছেন তাতে তাকে আদালত অবমাননার অভিযোগেও পড়তে হতে পারে বলে মত আইনজ্ঞদের একাংশের। মুখ্যমন্ত্রীর আরও একটি মন্তব্য ঘিরেও প্রশ্ন উঠেছে। মদন মিত্র গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রী বলেন, কথা বলছিল, গল্প করছিল, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, কি করেছেন, সব ক্যাজুয়াল গল্প। আর তারপর দিল্লি থেকে একটা ফোন এলো, অর্ডার দিল, অ্যারেস্ট করে দিল, অ্যারেস্ট করে দিল, মন্দবাদী চলছে। কিন্তু আইনজীবীদের একাংশের বক্তব্য, তদন্তে সহযোগিতা যদি মদন মিত্র করেও থাকেন তাহলে তাকে গ্রেফতার করা যাবে না এমনটা কোথায় লেখা আছে? কুণাল ঘোষকে তো রাজ্য সরকারের তৈরি সিট ছবার জেরার জন্য ডেকেছিল, প্রতিবারই হাজির হয়েছিলেন তিনি, সেই নিরিখে তিনিও তদন্তে সহযোগিতা করেছিলেন। তাহলে তারপরও যদি কুণালকে গ্রেফতার করা যায় তাহলে মদনকে নয় কেন? অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সুশান্ত ঘোষ গ্রেফতার হয়েছিলেন কোন সময়? যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা স্পিকারের নাম বিমান মুখোপাধ্যায়। সেক্ষেত্রে সুশান্ত ঘোষের গ্রেফতারের ক্ষেত্রে রাজ্য পুলিশ কি আগে থেকে অনুমতি নিয়েছিল? না, একেবারে আইন মেনে যেটা ইন্টিমেট করার কথা তা পরে ইন্টিমেট করা হয়েছিল বিধানসভায় এবং রাজ্যের মাননীয় স্পিকারের কাছে। কুণাল ঘোষ কার আমলে গ্রেফতার হয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কে গ্রেফতার করেছিল? রাজ্য সরকারের অধীনস্থ সিট। সেক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যানকে কি আগে থেকে জানাতে হয়েছিল? হয়নি, একেবারে আইন মেনে ইন্টিমেট করানো হয়েছিল। তাহলে এই প্রশ্ন মদন মিত্রের ক্ষেত্রে উঠছে কেন? সিঞ্জয় বসুর ক্ষেত্রেও নিঃসন্দেহে সেই একই কথা বলা যায়। দেখুন, তুমি সংবিধানে ওত নিয়ে আসা একটা লোককে ফটাফট তোমার রাজনৈতিক প্রয়োজনে গ্রেফতার করলে, আমাদের কাউকে জানালে না। ইজ ইট এথিক্যাল? স্পিকারকেও জানানো হয়নি সঙ্গে সঙ্গে। আমি খোঁজ নিয়েছি অ্যাসেম্বলিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই উঠছে প্রশ্ন। আইনজ্ঞদের একাংশের দাবি, কোনো বিধায়ককে গ্রেফতারের জন্য বিধানসভার অধ্যক্ষের আগাম অনুমতির কোনো প্রয়োজন নেই, গ্রেফতারের পর জানানোটাই নিয়ম। সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ এবং মনোরঞ্জন পাত্রকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সিআইডি এবং জেলা পুলিশ গ্রেফতার করেছিল তখন তারাও এই নিয়মই অনুসরণ করেছিল। এমনকি সারদাকাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতারের পর এই নিয়ম মেনেই কাজ করেছিল রাজ্য সরকারের গঠিত সিট। সঞ্জয় বসুর ক্ষেত্রে গ্রেফতারের পরই বিষয়টি রাজ্যসভার চেয়ারম্যানকে জানিয়েছিল সিবিআই, কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রশ্ন না তুললেও কেন মদন মিত্রর ক্ষেত্রে নিয়ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি? প্রশ্ন বিরোধীদের। আইনজ্ঞদের একাংশ বলছেন, সাংসদ হোক কিংবা বিধায়ক, কাউকে গ্রেফতারের ক্ষেত্রে লোকসভা কিংবা রাজ্যসভার অধ্যক্ষ বা বিধানসভার স্পিকারের আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। একমাত্র সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যদি সেই সময় সংসদ কিংবা বিধানসভা চত্বরের মধ্যে থাকেন তখনই অনুমতি নিতে হয়, নচেত নয়। মন্ত্রীর জন্য আলাদা কোনো রক্ষা কবচ নেই। কোনো এমএলএ কে যদি অ্যারেস্ট করা হয় তাহলে ইমিডিয়েটলি স্পিকারকে খবরটা দিতে হবে, আগে অনুমতি নিতে হবে, কোথাও বলা নেই। এবং তার ফর্মটা এখানে দেয়া আছে যে এই ফর্মে খবরটা দিতে হবে।
আচ্ছা, এবং এখানে কোথাও বলা নেই যে অ্যারেস্ট করার জন্য স্পিকারের অনুমতি নিতে হবে ক্রিমিনাল কেসে। আইনজ্ঞরা বলছেন জনপ্রতিনিধির গ্রেপ্তারের পর চেয়ারম্যান বা অধ্যক্ষকে জানানো হয়, তার কারণ যাতে হাউস থেকে সেই জনপ্রতিনিধির দীর্ঘ অনুপস্থিতির জন্য তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেন অধ্যক্ষ বা চেয়ারম্যান। অর্থাৎ জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণ তাকে জানিয়ে রাখা, এর বেশি কিছু নয়। আর বিধায়ক কিংবা মন্ত্রী সবার ক্ষেত্রে একই নিয়ম। এসব জেনেও অকারণে এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলে দাবি বিরোধীদের। এবিপি আনন্দ। সুরনবাবু, পাশাপাশি আরেকটা কথাও বলা হচ্ছে যে মদন মিত্র সহযোগিতা করেছেন, তিনি গেছেন, তাহলে কেন গ্রেফতার করা হলো? একটা যুক্তি তো দেয়াই যায়, সেটা হচ্ছে কুণাল ঘোষ, তিনিও তো যাচ্ছিলেন, এমনকি তার মধ্যখানে অসুস্থতা, হাসপাতালে অবধি ভর্তি হননি। 6 বার যাওয়ার পরে সিট কেন গ্রেফতার করলো? মানে আমি বলছি কুণাল ঘোষ হন বা মদন মিত্র, সেই জেরার মানে IPC 160টা তো একই থেকে যাচ্ছে, তাহলে এই কুযুক্তির অবতারণা কেন? আমি তার আগে প্রথম যে কথাটা বলি, এখন কিন্তু প্রশ্ন এটা না যে মদন মিত্রকে কেন অ্যারেস্ট করা হয়েছে। মদন মিত্র তো নিজেই জানতেন তিনি অ্যারেস্টেড হবেন, একটা চিঠি লিখে চলে গেছেন যে আমি রেজিগনেশন দিচ্ছি, অথবা আগের দিন ইন অ্যাডভান্স, অথবা আগের দিন মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করার চেষ্টা করছিলেন যে বুঝি মহাত্মা গান্ধী যেমন রাজনীতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, আমিও রাজনীতি করতে গিয়ে। আর ওটা রাজনীতি করার জন্য, আর এটা চৌর্যবৃত্তিতে সাহায্য করা এবং তার অংশ নেবার জন্য, দুটো কমপ্লিটলি আলাদা। এখন কিন্তু সুমন এটা প্রশ্ন না, এখন প্রশ্ন হচ্ছে সুমন নেক্সট কে, এরপর কে, তারপর কে, তারপর কে। লাইন কিন্তু লম্বা, লিস্ট কিন্তু লম্বা, পরপর সবাই দাঁড়িয়ে আছে ফেন্সিং গ্রাউন্ডে, মাথা পর্যন্ত যেতে হবে। 1 Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। 2 আমরা একটু যেটা বলছিলাম, আলোচনা করছিলাম, আমার মনে হয় না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সম্বিত না থাকতে পারে বা ইত্যাদি যা বাকিরা বলেছেন, আমি তার সাথে 100% সহমত হই। এটুকু তিনি বোঝেন যে এমন কন্ডিশন আমি করতে পারবো না যেখানে আমার সরকারটা চলে যাবে, বিকজ সরকারটা চলে গেল মানে চলে যাচ্ছে গন্ধ পেলে দলটা উঠে যাবে, সরকারটা চলে যাবে গন্ধ পেলে দলটা উঠে যাবে। একটা কিন্তু না, আপনাকে দিয়ে যাচ্ছে, একটা কিন্তু আকাশে ভাসছে, সেটা হচ্ছে ভোটটা এগিয়ে আনার কথা। আমি পরে কথা বলতাম, জ্যোতিবাবু 91 সালে ভোটটা এগিয়ে এনেছিলেন, লোকসভার সঙ্গে একসঙ্গে বিধানসভা করেছিলেন। বাসফুল শুকিয়ে যাচ্ছে, এখন বাসফুলের গন্ধ মমতা ব্যানার্জি নিজে দেখছেন। এখন ভোটের কথা তিনি ভাবতে পারছেন, এটা বাস্তবতার সঙ্গে মিলছে না। আমি অন্য কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি অথবা আমরা 356 হোক আমরা চাইবো না, রাজ্য সরকারটা ভেঙে যাক আমরা চাইবো না, মুখ্যমন্ত্রীর রেকর্ড আছে কোর্স কমপ্লিট না করার, মাঝ রাস্তায় চলে আসার, উনি চাইবেন মাঝ রাস্তায় চলে আসতে, কিন্তু আমরা বলবো ভাই 5 বছরের টার্ম। না, আপনি তো বলছেন নেক্সট কে, এরপরে কে, তো মুখ্যমন্ত্রী চাইবেন এরপরের নামটা আসার আগে ভোটটা করে নেয়া। আচ্ছা ঠিক আছে, মুখ্যমন্ত্রী চাইতে পারে, ভোট এগিয়ে আসা মানে আমি বলছি আরো অজনপ্রিয় হওয়ার থেকে মোটামুটি জনপ্রিয় অবস্থায় ভোট করে নেয়া, এরকম কন্ডিশনটা নয় যে কাল বাদে পরশু দিন। আমি সিম্পল একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি দাক্ষিণ্যপ্রাপ্ত খেলোয়াড় অথবা দাক্ষিণ্য পেতে চান এমন খেলোয়াড়দের কয়েকজনকে জুটিয়ে নিয়ে লাগাতার বিক্ষোভের কর্মসূচি নিয়েছেন। অনশন না, বিক্ষোভ বোধ হয় ওখানে। আমি বলছি লাগাতার মানে মিনিমাম 1 মাস, যেদিন থেকে শুরু করেছেন পরশু 1 মাস গুনে গুনে হিসেব রাখুন। 30 দিন যদি উনি ওই বিক্ষোভ চালাতে পারেন, 31 দিনের মাথায় সাফারাররা দল বেঁধে গিয়ে বলবে আমরা প্রতারিত, আমাদের সঙ্গে নেই, প্রতারকদের সঙ্গে আছেন। 1 মাস করতে বলুন, করতে পারবে না। না, আজকে ক্লাবের লোকেরা এসে বলেছেন যে টাকা পেয়েছে ক্লাব, তাই এসেছি, মিটে গেল। তাহলে এখন রোজ যদি 2 লাখ করে টাকা দেয় আলাদা কথা, সে দিতে পারবে না, ফলে দেখবেন ও আন্দোলনটাও জমবে না। আমি যেটা বলতে চাই, কিন্তু আপনাকে জানিয়ে রাখি কাউন্সিলরদের কাছ থেকে ক্লাবের নাম ঠিকানা চাওয়া হয়েছে আজকেই, এবং আবার 2 লাখ টাকা করে দেওয়া হবে এই পরিকল্পনা আছে। আমি তো সহজ কথা বলছি, চ্যালেঞ্জ করেই বলছি। তারপরে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য যখন সল্টলেকে বসেছিলেন সিজিও কমপ্লেক্সে, আমি আপনাদের এখানে এসে বলেছিলাম অন্তত 26 দিন বসবেন, 27 দিনের দিন সাফারাররা যাবে। আমি আজও বলছি 30 দিন বসবেন, 31 দিনের দিন সাফারাররা যাবে, যে আমাদের টাকা মেরে ওস্তাদি হচ্ছে এখানে। 2 নম্বর কথা হচ্ছে না সুজানদা, এটা তো একটা মুশকিলের বিষয় বলছেন যে গতকাল রবিবার ছিল, সেখানে বিকেল অবধিও সেই ধর্ণা গড়ায়নি, দুটোই সব খালি হয়ে গেছিল। কিন্তু আমি চাইবো ধর্ণা পারলে উনি করান। আপনি বলছেন 30 দিন এই ধর্ণা চালাতে, আমি তো বলছি না, উনি বলেছেন লাগাতার করবেন। লাগাতার মানে তো একদিন না,
লাগাতার মানে একদিন না। কিছু প্রসাদভোগী খেলোয়াড় পাচ্ছেন, হ্যাঁ। তারা কতদিন টানবেন সেটাই বলতে পারবো না। মুখ্যমন্ত্রী বলেছেন লাগাতার করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনে থেকে তারা বলেছেন। এবার তৃতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি আবার বলছি, এই সরকারটা ভেঙে যাবে এবং তারপর দল রাখবেন, অসম্ভব অসম্ভব অসম্ভব। এটা উনিও বোঝেন, আমিও বুঝি, আপনিও বোঝেন, মানুষও বোঝে। কিন্তু গল্পটা হচ্ছে কি করছেন মুখ্যমন্ত্রী, এটা কি করছেন, কেন করছেন? আচ্ছা, গোষ্ঠপালের মূর্তি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন, মিছিল হলো। এটা কি 144 ধারা এলাকার মধ্যে পড়ে? হ্যাঁ অথবা না। কি করে হলো? মানে আইন কিন্তু নিজে ভাঙছেন। কখন একজন মুখ্যমন্ত্রী এরকম আইন ভাঙবার মতন জায়গায় যান? বাধ্য হয়ে। দুটোর একটা, সরকার পড়ে যাক, এটা উনি চাইবেন না। তাহলে কি, যে কোনো ভাবেই হোক তলার লোককে একটু অক্সিজেন দিয়ে পারলে টিকিয়ে রাখো। যে কোনো ভাবেই হোক তলার লোক ক্রমশ দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তারা এখন বিব্রত বোধ করছেন, বিরক্ত বোধ করছেন, এবং সেই কারণে কোনো না কোনো ভাবে একটা তাদের অক্সিজেন দিয়ে রাখা। নাম্বার ওয়ান। চিন্তা করো, গোষ্ঠপালের আত্মা, তিনি ফুটবল খেলেছিলেন, তিনি জীবনে ভেবেছিলেন তার ওখানে চোরেদের মিছিল হবে। একদম গোটা দেশের কাছে বরেণ্য একজন মানুষ। এক্স্যাক্টলি। এবং এই ক্ষেত্রে যেটা খারাপ জিনিস আরেকটা হচ্ছে, যেটা একটা তো এইরকম, 2 নম্বর হচ্ছে তাহলে কেন যা যা কাণ্ড ঘটছে কোর্টে হোক আর যেখানেই হোক, সিবিআই ওখানে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এই প্যানিক অ্যাটাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল সহ যা কাণ্ড কারখানা ঘটছে, এবং তারপরে আগের দিন আলিপুর কোর্টে যা হয়েছে, এর সিম্পল মানেটা হচ্ছে মদন বাবুর যদি বা খানিকটা কি ব্যাপার কি বলছে বোঝার মতো কারোর আগ্রহ থাকতো, সে আগ্রহটাও নষ্ট হচ্ছে এবং এটা মদন বাবুর বিরুদ্ধে যাচ্ছে। এটা কেউ ডেলিভারেটলি করছেন, কেউ ডেলিভারেটলি করছেন না আমি জানি না, কিন্তু বিপদটা হচ্ছে গুজরাটেই থাকুক আর মহারাষ্ট্রে থাকুক আর ব্যাঙ্গালোরেই থাকুক, বাংলার ছেলেমেয়েরা তারা দুঃখ পাচ্ছে। বাংলার ছেলে মেয়ে তারা যে মানুষের কাছে মর্যাদা পেত, ও তুমি ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, বুদ্ধি ফ্রম দ্যাট স্টেট, ম্যাডাম এখন হাস্যের জায়গাতে গিয়ে পড়ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, গোটা রাজ্য বিপদে পড়ছে। আমি আবারও বলছি, এটা বুদ্ধি থেকে বুদ্ধিহীনতা। এটা বাস্তবে যদি বলেন এক কথায়, প্রতারিত মানুষের টাকা ফেরতের জন্য মানুষের লড়াই চলবে, আর তার বিরুদ্ধে প্রতারকদের হয়ে মুখ্যমন্ত্রী অথবা তার সঙ্গীরা রাস্তায় নামবেন, লোকে হাসবে। ফাইন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। সুজাতা, আপনি বলছিলেন যে পরিবর্তনের সপক্ষে রায় দিয়েছেন, এই রকম মানুষ অত্যন্ত হতাশ এবং তাদের অনুতপ্ত। আপনার পাশে এমন একজন আছেন পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার বিষয় নয়, তিনি 5 বছর তৃণমূল কংগ্রেসের সাংসদ পদে ছিলেন, ডক্টর সুচারু হালদার। এবং এই মুহূর্তে ডক্টর হালদার, আপনাকে কেন বিজেপিতে জয়েন করতে হলো? কি আপনাকে তৃণমূল কংগ্রেস দিতে পারলো না যেটা বিজেপি দিতে পারবে বলে আপনি মনে করছেন? আপনি দল ছাড়লেন কেন? কেউ বলতেই পারে যে আপনাকে 2014 সালে টিকিট দেওয়া হয়নি, সেই জন্য আপনি দল ছাড়লেন। স্বপ্নভঙ্গ কেন হলো? না, কথাটা হচ্ছে আমি 5 বছর তো ছিলাম, সবার সঙ্গে মিশেছি, দেখেছি, কিন্তু আই কেম টু দ্য কনক্লুশন যে বিজেপি এখন একমাত্র সভ্য দল। আচ্ছা, তৃণমূল কংগ্রেস নয়? না। কেন? সভ্যতা নয়, কোনো ডিসিপ্লিন নেই। এই যেসব ঘটনা ঘটছে, এটা কোনো সভ্য সরকার পার্টি করে না। এর আগে ইঙ্গিত পেয়েছিলেন আপনার 5 বছরের টেনিয়ারে যে এরম ঘটতে পারে বা শৃঙ্খলা এবং সভ্যতার অভাব রয়েছে? অনেকটা আজ করেছিলাম, এবং তারা আশেপাশে ম্যাডামের চারিধারে যারা ঘুরতেন তাদের ইন্টিগ্রিটি সম্বন্ধে যথেষ্ট সন্দেহ ছিল, মানে এভিডেন্ট ছিল, তবুও বুঝেছিলাম যে সময় হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ডাইরেক্টলি বলার পরেও তারা শুধরাল আরো বেশি বিপজ্জনক জায়গা যাচ্ছে। কিন্তু এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এর সলিউশনটা কি? না, ইন্টিগ্রিটির কথা আপনি বলছেন, ইন্টিগ্রিটির কি ধরনের অভাব আপনার চোখে পড়েছে? আপনাকেও তো এমপি ল্যাডের টাকা খরচ ইত্যাদি করতে হয়েছে, সেটা অনেক ক্ষেত্রে দলের ওপর নির্ভর করতে হয় কোথায় কি দেবেন, কোন ধরনের এই রকম চাপ ইত্যাদি এসেছিল? না, সেসব কাজে আমাকে কেউ চাপ দিতে পারেনি। চাপ দিতে এলেও তাদের আমি উপেক্ষা করেছি। আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ দ্যাট। কিন্তু কোনো কাজ করতে একটা সাধারণ এসেছিল, আপনি উপেক্ষা করেছেন? হ্যাঁ, আমি উপেক্ষা করছি যে আমাকে কেউ চাপ দিয়ে করতে পারবে না। আই হ্যাভ গট
background of 30 years in army, I don't bother for you people. Whether you vote me or not, I am not interested in that. কিন্তু এই যে আমি ডাইরেক্টলি বলতাম তুমি চোর, আমার এই লোকটার কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না, তোমার হ্যাবিট, আমি নাম করেই বলতে পারি, ধরুন কৃষ্ণনগরে নদিয়া জেলার পার্টি প্রেসিডেন্ট হলেন, তিনি কোনোদিনও কোনো ভোটে জিতেনি, একবার কৃষ্ণনগরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন, চেয়ারম্যান হয়ে সমস্ত কৃষ্ণনগরে গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। সততার প্রতীক ছিল কিন্তু, হ্যাঁ সততার প্রতীক, ভীষণ ল্যাঙ্গুয়েজটা ভালো, সততার প্রতীক, কিন্তু সব সাধারণ লোক জানে বিক্রি করে দিয়েছে, সাধারণ লোক জানে গাছ কাটা সো অ্যান্ড সো, হ্যাঁ রাস্তার ছেলেরা আবার আরে গাছ কাটাও। ইন্টিগ্রিটির অভাবের কথা বলছেন, দুর্নীতিগ্রস্ত কি? দুর্নীতিগ্রস্ত তুলনা হয় না, তুলনা দুর্নীতিগ্রস্ত এই যে ধরুন একটা ছেলে, গরিব ছেলে, একটা ম্যাজিক লাইসেন্স নেবে, তার কাছ থেকেও টাকা নেবে, বলে না এই ছেলেটার কাছ থেকে তুমি টাকা নিতে পারবে না। ওরা কিন্তু সংবিধানের 14 ধারা মানে সবাই সমান, সবাই টাকা, ওই সংবিধান এই সবাই সমান কথাটা আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, আপনার কাছে আমার প্রশ্নটা খুব সহজ, সেটা হচ্ছে যে মদন মিত্র নিঃসন্দেহে তিনি বলেওছেন এবং তাকেই কোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেউ একজন এলো সিবিআই আধিকারিক, তিনি বললেন যে আপনার মোটামুটি আজকে জেরা হয়ে গেছে, আপনি যেতে পারেন। তার খানিকক্ষণ পরে এসে বললেন সরি স্যার, আপনাকে অ্যারেস্ট করতে হবে, দিল্লি থেকে ফোন এসেছিল। এটা আপনি বিশ্বাস করেন দেবনারায়ণ বাবু? না, তার আগে না, আমি এটা বিশেষ কারণে আপনার আমি আপনার কথা আসছি, আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি তো আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন, কারণ এটা ডিবেট, আমি তো বারবার বলছি ডিবেট আমি খুব উপভোগ করি, আমাকে বলতে দিতে হবে। সুজন বাবুর দুটো কথার উত্তরটা না দিয়ে এখানে আসতে হবে। তৃণমূল প্রতারিতের দল, এরপর কে ইত্যাদি, প্রতারিতের না, প্রতারকদের দল। আচ্ছা, আপনি একটা জিনিস শুনুন, 13-12 আনন্দবাজার পত্রিকায়, আমি তা নয়, না ভুক্তভোগী না, অরুণ জেটলি এই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে 167 কর্পোরেট জালিয়াতি সংস্থা, তার মধ্যে 82 পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জির আমলে না। 2, রিজার্ভ ব্যাংক 29,701টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, 200টি কলকাতা, সব পশ্চিমবঙ্গে। আপনি তা না, পশ্চিমবঙ্গ তা বলিনি, সব পশ্চিমবঙ্গে 3 বছর। এই কথাটা বলবেন না, আপনারা সাধু আর আমি আর চোর বাটে তৃণমূল, এই কথাটা দয়া করে বলবেন। নাম্বার 2, আমি নিশ্চয়ই আগে বলুন, আপনি চোর না কেন চোর? অবশ্যই চোর, প্রোভাইডেড দ্যাট ইউ আর অলসো থিফ, স্বীকার করছি, এইটাকে বলুন। আমি চোর, আমি তো বলবো, এটা জানেন, আমি আগেও বলেছি 2001 থেকে 2007 দুটো অধ্যায় আছে, 1 থেকে 8, 8 থেকে 13, দুটো অধ্যায়ে 10 বছর আপনারা ছিলেন, কিচ্ছু হয়নি, কিছুই ধরেনি, আর ধরছে শুধু তৃণমূলকে। এইটা ভাববেন, এরপর কে আপনারা ভাবছেন যে ওখানে যদি না ধরে তাহলে বলবো সিবিআই অলসো guided and controlled by BJP along with ফাইন আমায় একটু প্লিজ বলতে দিন, এটাই বুঝছি কেন নেই। ফাইন আমি একটা কথা খালি বলি, এই গুপ্ত সবাই সমান এই কথাটায় আমার একটু আপত্তি আছে, মানে আমার দেখে মনে হলো আপত্তি আছে, কারণ সমান নয়। আমি দেখছি যে আইন গোত্রভেদে আলাদা হচ্ছে, অর্থাৎ ঘোষ বোসদের জন্য একরকম আইন আর মিত্রের জন্য আরেক রকম আইন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুশান্ত ঘোষ, কুণাল ঘোষের জন্য একরকম আইন আর মদন মিত্রের জন্য আরেক রকম আইন, একই রকম। আপনি যেখানে থেমেছিলেন যে তাহলে আপনি বুঝবেন যে যদি এরপরও তৃণমূল একের পর এক গ্রেফতার হন নেতারা, তাহলে বুঝবেন যে শুধু বিজেপি না সিপিএম আছে। আমার খুব আমি বলছি একদম হচ্ছে, তাতে আমরা শুধু একটা জায়গায় ঢুকছে না, অন্যগুলো ঢুকছে না। শুনুন না, সৌগত রায় আজকেই সংসদে বলেছেন যে অমিত শাহের ইশারায় সিবিআই চলছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এটাও কিন্তু আমার মত। হ্যাঁ, আপনার মত, ফাইন, আরো ভালো হলো। তাহলে
তাহলে বলে দিচ্ছেন আপনি এটা মানছেন যে সিবিআই অমিত শাহের নির্দেশে যখন চলছে, এর আগে কেন্দ্র সরকার যখন সিবিআই তদন্ত নানা কিছুতে ব্যবহৃত হয়েছে সেটাও কেন্দ্র সরকারের নির্দেশে হয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি যতবার সিবিআই দাবি করেছিলেন সেটা কেন্দ্র সরকার সাহায্য করবে এই ভেবে করেছিলেন, 1 নম্বর। 2 নম্বর, তিনি যখন জ্ঞানের সহিত রেলমন্ত্রী হিসেবে সিবিআই তদন্তের দাবি করেছিলেন তখন এই জন্য দাবি করেছিলেন যে সিপিএমকে ফাঁসানো যায় কিনা, কারণ ইউপিএ 2 সরকারের তিনি সব থেকে বড় শরিক ছিলেন। আচ্ছা, দুটো প্রশ্নের উত্তরটা আমি যোগ করে তাহলে ঠিক যেরকম ভাবে কেন্দ্র সরকার সিবিআই কে নিয়ন্ত্রণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিটকে নিয়ন্ত্রণ করছিলেন, এবং এক সেকেন্ড এবং সিটও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলতো, যেরকম ভাবে আপনাদের অভিযোগ যে সিবিআই অমিত শাহের কথায় চলছে, তার মানে সিট সারদা নিয়ে যে তদন্তটা করেছে সেটা অ্যাকচুয়ালি বিরোধীরা যা বলেন সেটা সত্যি ধামাচাপা দেয়, সেই জন্যই তারা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আপনি তো ওর সঙ্গে আমি কিছু বলছি, কিন্তু বক্তব্য আমার বক্তব্য যেটা বলছেন ওইটা বলছেন সেটা মমতা ব্যানার্জি বারবারই বলেছেন যে সরকার আসে সিবিআই কে রাজনৈতিকভাবে ব্যবহার করে। হ্যাঁ, তো আমার বন্ধু সরকার ছিল, সিবিআই স্বীকার করেছেন, কনফেস করেছেন, স্বীকার করে বলেছেন, আচ্ছা স্বীকার করে নিয়েছেন। আমি তো এই জানতে চাইছি, আমি এবার জ্ঞানেশ্বরী তাই না আমি প্রশ্ন না, আমার বক্তব্য দিয়ে তো পরিষ্কার, তোতা পাখির থেকে আরম্ভ করে ডিপার্টমেন্ট অফ ডায়েটিক্স, মানে সেই তোতা পাখিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার তোতা পাখি ব্যবহার করলেন। আমি একটা কথা বলছি, আমি যে কথাটা আমার খুব রেলিভেন্ট, দেখুন সিদ্ধার্থনাথ সিং যে কথাগুলো বলেছে যেটা নিয়ে একটা পলিটিক্যাল একটা সমস্যা, 2014 মদন ভাগ, 2015-তে মুকুল ভাগ, 2016-তে মমতা স্বাভাবিক বলেছেন। তাহলে কি এটাকে বুঝবো ওয়াই নট, ভাগ যদি হয় তাহলে নিশ্চয়ই এদের অ্যারেস্ট হবে, তা যদি না হয় ওয়াই নট বলতো সুব্রত ভাগ, না বলতো পার্থ ভাগ, না বলতো অমিত ভাগ, এর মানেটা এটা বোঝাচ্ছে না ওই সিরিয়াল না ওই সিরিয়াল এই তালিকাটা তো মুখ্যমন্ত্রী আমি একটু দর্শকদের দেখাতে চাই, দুজনেই অ্যাকিউজ, একজন মদন মিত্র, একজন কুণাল ঘোষ, কিন্তু দুজনের মধ্যে যুক্তির তফাৎ কেন দেখাবে রাজ্য সরকার? দেখুন, দুজনেই সারদা কাণ্ডে অভিযুক্ত, দুজনেই মমতার ছায়া সঙ্গী বলে পরিচিত, আপাতত দুজনেই হাজতে। একজনের সঙ্গে সম্পর্ক বহুদিনের, অপরজনের সঙ্গে নিবিড় সম্পর্ক পরিবর্তনের কিছুটা আগে থেকে, কিন্তু একজনের কথা ধ্রুব সত্য, অপরজনের কথা সম্পূর্ণ মিথ্যে। মদন মিত্র ও কুণাল ঘোষের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু রকমের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। মদন মিত্রকে নাকি গ্রেফতারের কোনো পরিকল্পনাই ছিল না সিবিআই এর, জেরার মাঝে হঠাৎই দিল্লি থেকে ফোন আসে, তারপরই তাকে গ্রেফতার করা হয়। মদন মিত্ররও এমনটা দাবি, আবার তার কথা সম্পূর্ণ বিশ্বাস করে এমনটা বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাবাকে কোনো কথা জিজ্ঞেস করেনি, কথা বলছিল, গল্প করছিল, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, কি করেছেন, সব ক্যাজুয়াল গল্প। বাবা ফোন করে বলেছিল 10 মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসছি, তোরা চিন্তা করিস না। আর তারপরে দিল্লি থেকে একটা ফোন এলো, অর্ডার দিল অ্যারেস্ট করে দিল, মঙ্গলবারই চলছে। তৃণমূলের কেউ কেউ বলছেন এমনটা না হলে দলনেত্রী হাজতে থাকা নেতার কথাও সম্পূর্ণ বিশ্বাস করছেন। কিন্তু বিরোধীদের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত মদন মিত্রর কথা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ধ্রুব সত্য বলে মনে করতে পারেন, তাহলে আরেক অভিযুক্ত কুণাল ঘোষ মিথ্যে বলছেন এমনটা তিনি কেন দাবি করছেন? কুণাল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বারবার বোমা ফাটাচ্ছেন, তাই কি তিনি মিথ্যে বলছেন? আর মদন চুপ রয়েছেন, তাই তার সব কথা সত্যি? প্রশ্ন বিরোধীদের। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে বাঁচাতে সমর্থকদের রাস্তায় নামাচ্ছেন মুখ্যমন্ত্রী, উনি কাপুরুষ, উনি তদন্তে নিজে মুখোমুখি হন। আমি মুখোমুখি বিরোধীদের প্রশ্ন, আগামী দিনে মদন মিত্র যদি সিবিআই এর জেরায় গোপন কথা ফাঁস করে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও কুণালের মতো মিথ্যেবাদী হয়ে যাবেন না তো? এবিপি আনন্দ। সন্ধ্যা আমরা যে আলোচনায় ছিলাম যে এই অর্ডারটা কি করে বিজেপি করছে, আমি একটাই বলছি, মুখ্যমন্ত্রী একটা অর্ডার করে দিয়েছিলেন লিস্ট, পরপর 5 জনের নাম,
উনি তাতে একটা প্রশ্নবোধক রেখেছিলেন, দেখা যাচ্ছে প্রশ্নবোধকগুলো উঠে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর চাইতে বেশি তো কেউ জানে না। সেই কথাটা ঠিকই বলেছেন, পার্থবাবু অথবা সুব্রত বাবুর নামটা থাকবে কিনা সেটা আমার চাইতে দেবনাথবাবু ভালো জানবেন। কিন্তু আমি এগুলো না সেটা বলবেন না, ভালো বলছেন তাহলে এই কথাটা আসছে কথা ভাবছেন দেবনাথ বাবু, এটা সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা ভাবছেন আপনার তরফ থেকে? না, আমি সাপ্লিমেন্টারি বলি, যদি বলতো যদি এটা পলিটিক্যালি না হতো, এটা যে আমি না না সিবিআই কে ওরা করছে, সিবিআই কে ওরা করছে, এটা পরিষ্কার। আমার সময় একেবারে একটাই কথা, মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করুন। 2009 সালে যখন লোকসভা ভোট হয়, ওনার দলের নেতাদের কি সম্পদ ছিল, সেই নেতাদের এখন সম্পদ কি হয়েছে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন, ওটা রাষ্ট্রবাসী বুঝে যাবে। আমার সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের শুধু বলার এইটুকু যে এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু ওই যে বলে যে শেষ পাতে একটা মিষ্টি কিংবা একটা হাসি ছাড়া তো এই এত চমৎকার একটা ডিবেট শেষ হতে পারে না। আপনাদের দেখাবো যে মদন মিত্রের গ্রেফতারের পর হোয়াটসঅ্যাপ এবং নানা সোশ্যাল মিডিয়ায় যে হাস্যরসের উৎপাদন হয়েছে এবং পাশাপাশি রাজনৈতিক শার্পনেস, রাজনৈতিক তীব্রতা, রাজনৈতিক তীক্ষ্ণতাও সেখানে রয়েছে। এরকম কয়েকটা সোশ্যাল মিডিয়ার অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র ফরওয়ার্ড করে এ রাজ্যে গ্রেফতার হতে হয়েছে এক অধ্যাপককে। জুটেছে সাইবার ক্রাইমের মতো অপরাধে দুষ্ট হওয়ার তকমা। কিন্তু এক রাজ্যবাসীর এই পরিণতি চিড় ধরাতে পারেনি রাজ্যের অন্যান্য বাসিন্দাদের হাস্যরসে। তারা মজে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, ছবিতে, ব্যঙ্গচিত্রে। হাস্যরসিকদের এখন প্রথম পছন্দ সারদা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে উঁকি দিলেই চোখে পড়ছে নানা ব্যঙ্গ, নানা কৌতুক, নানা প্রশ্ন। শনিবারের সভায় সারদা কেলেঙ্কারিতে ধৃত মদন মিত্রের পাশে দাঁড়াতে গিয়ে মোবাইল ফোনে সাহারা কর্ণধার সুব্রত রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি ছবি দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মোবাইলের সেই ছবি সোমবার এনলার্জ হয়ে পৌঁছে যায় তৃণমূল সাংসদদের বুকে। এই ছবি নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এখন নানা প্রশ্ন, ছবির পাল্টা ছবি। বহু কৌতূহলেরই প্রশ্ন, সুব্রত রায়ের সঙ্গে ছবি থাকার জন্য যদি মোদীকে গ্রেফতারের দাবি তোলেন মুখ্যমন্ত্রী, তাহলে কি সেই একই কারণে তিনি এদেরও গ্রেফতারের দাবি তুলবেন? সোশ্যাল সাইটে হাজির মুকুলও। অনেকে ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে প্রস্তাব দিচ্ছেন নিত্য নতুন বাস রুটেরও। একটা কেলেঙ্কারি, তা ঘিরে মজে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যা দেখে অনেকে সেই ব্যঙ্গের সুরেই বলছেন সত্যি সুদীপ্ত সেন করে দেখিয়েছেন। ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামীণ উৎকলবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।